করোনায় দীর্ঘবিরতির পর পাসপোর্ট অফিসে উপচে পড়া ভিড়, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না সেবা, জটিলতা কেটেছে এমআরপি কার্যক্রমে। আটকা পড়া প্রবাসীদের সুবিধায় বিভিন্ন দেশের বিমানবন্দরে করোনা র্যাপিড টেস্টের ব্যবস্থা বাংলাদেশেও চালুর দাবি সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের। পদ্মার ভয়াবহ ভাঙনে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে বিলীন হচ্ছে একের পর এক গ্রাম, বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন, বালুর বস্তা ফেলে ঠেকানোর চেষ্টা। সিরাজগঞ্জে বিদ্যুতের প্রিপেইড মিটারে গুনতে হচ্ছে 2 থেকে 4 গুণ বেশি টাকা, চার্জের নামে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ, গ্রাহকরা ভুল বুঝছেন দাবি কর্তৃপক্ষের। এবং নাসা নভোচারীদের চাঁদে পৌঁছে দেয়া নিয়ে বিশ্বের শীর্ষ 2 ধনকুবের মধ্যে যুদ্ধ, এলন মাস্কের স্পেস এক্সের সঙ্গে চুক্তি হওয়ায় চটেছেন ব্লু অরিজিনের বেজোস। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। করোনায় দীর্ঘ বিরতির পর পাসপোর্ট অফিসে এখন উপচে পড়া ভিড়, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এদিকে প্রায় 1 মাস থমকে থাকা এমআরপি কার্যক্রম আবার শুরু হয়েছে। প্রিন্টিং স্বাভাবিক রাখতে নতুন করে কেনা হয়েছে 40 লাখ এমআরপি বই। নতুন করে 2 বছরের চুক্তি হয়েছে মালয়েশীয় প্রতিষ্ঠানের সঙ্গে। অধিদপ্তর বলছে এমআরপি পাসপোর্ট পেতে আর দুর্ভোগে পড়তে হবে না। সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। করোনায় দীর্ঘ বিরতির পর এখন পুরোপুরি স্বাভাবিক পাসপোর্ট অফিস, কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। এরই মধ্যে বেশিরভাগ দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণে পাসপোর্ট জমা থেকে ছবি তোলা সবখানেই মানুষের দীর্ঘ সারি। 2 ঘন্টার উপরে চলে গেছে, এখনো ছবি তোলা হচ্ছে না। 3 দিন ধরে এখানে আসতেছি, বাট আমি আসার পরে যে সিরিয়াল 2টা 3টা পর্যন্ত বসে আছে। স্পেশাল বাচ্চা নিয়ে আসলে, একটা বাচ্চা শিশু নিয়ে আসলে যে একটা প্রায়োরিটি, একটা প্রিভিলেজ দিবে, সেটার এখানে কোনো ব্যবস্থা নাই। এই যখন অবস্থা, তখন আগে যারা আবেদন করেছেন তাদের দফায় দফায় ঘুরেও ফিরতে হচ্ছে পাসপোর্ট ছাড়াই। অহরহর মানুষের আপনার এমআরপি পাসপোর্ট, ই পাসপোর্ট হয়তো বা অল্প কিছু মানুষের। আমি এই পর্যন্ত 10 বার আসছি, একটার পর একটা ডেট দিতেছে, এসএমএস যাবে, এসএমএসই আসে না এই পর্যন্ত। আমার কাগজ নাকি মালিবাগ আছে এসবি অফিসে, ওইখানে গেছি, ওইখান থেকে বলে কি কাগজ নাই, সদরঘাটে কাগজ। দিয়াবাড়িতে আটকা আছে, সঠিক কোনো অ্যাড্রেস দিতে পারছে না তারা। একদিকে করোনা, অন্যদিকে দীর্ঘদিনের পুরনো এমআরপি মেশিন নিয়ে বিপাকে পাসপোর্ট অধিদপ্তর। মালয়েশীয় প্রতিষ্ঠানের সাথে চুক্তি শেষ হয়ে যাওয়ার সফটওয়্যার সমস্যায় প্রিন্টিং জটিলতায় পড়তে হয় অধিদপ্তরকে। বিদেশের মিশনগুলোতেও বিজ্ঞপ্তি দিয়ে সেবা বন্ধ রাখা হয়, ফলে পাসপোর্ট নিয়ে সংশয় ছিল প্রবাসীরাও। অধিদপ্তর বলছে এমআরপি নিয়ে এখন আর জটিলতা নেই। বন্ধ হয়েছিল, স্লো ডাউন হয়েছিল, এটা আবার চালু হয়ে গেছে, চলতেছে। এখন আবার যে অন্য একটা কারণে হবে না তা নিশ্চয়তা বলা যাবে না, কারণ এটা 11 বছর, এটাকে মানুষ করে রাখাটাই হলো আমাদের বড় চ্যালেঞ্জ। বললেন যে বৈদেশিক মিশনগুলো এই সার্কুলার কেন দিল বা কিভাবে দিল আমাদেরকে বা আমার মন্ত্রণালয়কে আমি জিজ্ঞেস করছি, আমার মন্ত্রীকে জিজ্ঞেস করেছি, কাউকে কোনো ধরনের ইন্টিমেশন ছাড়া পাসপোর্ট প্রদান কখনো বন্ধ হয়নি। অন্যদিকে দেশের 72টি আঞ্চলিক অফিসে ই পাসপোর্ট চালু করলেও এখনো বিদেশের কোনো মিশনেই চালু হয়নি। তবে চলতি মাসে ইউরোপ দিয়ে বিদেশের মিশনে ই পাসপোর্ট কার্যক্রম চালু হচ্ছে। বিদেশের 80টা মিশনের সমস্ত যন্ত্রপাতি আনা আছে, আমাদের এক্সপার্টিস রেডি আছে, আমাদের ফরেন এক্সপার্ট রেডি আছে। অধিদপ্তর আরও জানায়, সারা বিশ্বে পুরোপুরি ই পাসপোর্ট চালুর আগ পর্যন্ত এমআরপি চালু থাকবে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীর কারণে বাংলাদেশে ছুটি কাটাতে এসে আটকা পড়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি। তবে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের বিমানবন্দরে র্যাপিড টেস্টের ব্যবস্থা থাকায় সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সুযোগ পাচ্ছেন ওইসব দেশের নাগরিকরা। এমন অবস্থায় সংযুক্ত আরব আমিরাত ফিরতে বাংলাদেশের বিমানবন্দরেও করোনা র্যাপিড টেস্টের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। শিবলি আল সাদিকার রিপোর্টে বিস্তারিত। করোনার ডেল্টা ভেরিয়েন্টে নাস্তানাবুদ এশিয়ার বিভিন্ন দেশ। করোনার কারণে গত 12 মে থেকে এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় সংযুক্ত আরব আমিরাত। তবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, নাইজেরিয়া ও উগান্ডার বিমানবন্দরে র্যাপিড টেস্টের ব্যবস্থা থাকায় শর্ত সাপেক্ষে ওইসব দেশের নাগরিকদের প্রবেশের অনুমতি দিয়েছে আরব আমিরাত। এই তালিকায় বাংলাদেশের নাম না থাকায় হতাশ প্রবাসীরা। তাই বাংলাদেশের বিমানবন্দরগুলোতেও দ্রুত র্যাপিড টেস্ট চালুর দাবি জানিয়েছেন তারা।
ইন্ডিয়া পাকিস্তান সহ প্রায় 6টা দেশের সাথে আরব আমিরাত সরকার কিন্তু ফ্লাইট চালু করে দিয়েছে, কারণ তাদের দেশের এয়ারপোর্ট গুলাতে র্যাপিড টেস্ট সিস্টেম চালু আছে। সো আমাদের দেশে বাংলাদেশে যদি ঢাকা এয়ারপোর্ট অথবা চিটাং যে কোনো একটা এয়ারপোর্টে যদি র্যাপিড টেস্ট চালু করা হয়, আশা করি আরব আমিরাত সরকার আমাদের সাথে ফ্লাইটে চালু করবে। সরকার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, সরকার যেন অতি সত্বর রিপিট টেস্ট যে মেশিন ওটা প্রতিস্থাপন করে ওদেরকে অতি সত্বর নিজ নিজ কর্মস্থলে ফিরিয়ে আনতে পারে। আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি প্রবাসীদের পক্ষ থেকে। দুবাই প্রবাসী এবং সমস্ত যারা সারজা, দুবাই, আবুধাবি এবং অন্যান্য স্টেটে আছেন, যারা অনেক দিন ধরে বাংলাদেশে আছেন, আসতে পারতেছেন না, তো আশা করি এই র্যাপিড টেস্ট মেশিনটি যদি আমাদের 2টা এয়ারপোর্টে থাকে তাহলে ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই আসতে পারবো। বাংলাদেশে করোনা সংক্রমণ কমতে শুরু করলেও এখনো ঢাকার সাথে বিমান চলাচল শুরু না হওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন ছুটি কাটাতে আসা প্রবাসীরা। নির্ধারিত সময়ে আরব আমিরাতে পৌঁছাতে না পারলে চাকরি হারানোর শঙ্কা রয়েছে অনেকের। এমন পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত সংকট সমাধানের দাবি প্রবাসীদের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। মুন্সিগঞ্জে ভয়াবহ হচ্ছে পদ্মার ভাঙন। বিলীন হয়ে যাচ্ছে টঙ্গীবাড়ি উপজেলার একের পর এক গ্রাম। নিঃস্ব শত শত মানুষের দিন কাটছে খোলা আকাশের নিচে। শেষ সম্বল রক্ষায় বাড়িঘর সরিয়ে নিচ্ছেন আতঙ্কিত গ্রামবাসী। এদিকে ভাঙন ঠেকাতে বালুর বস্তা ফেলে পানি উন্নয়ন বোর্ড। আবু সাইদের ক্যামেরায় নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পায়ের তলার মাটি সরে যাচ্ছে এভাবেই। পদ্মা গিলে খাচ্ছে মূলচর কামারপাড়া। পদ্মার এমন রুদ্রমূর্তিতে এখন বিলীন হচ্ছে নতুন নতুন গ্রাম। হুমকিতে পড়েছে শিক্ষালয়, ধর্মীয় প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি নানা স্থাপনা। বাড়িঘর আর গাছপালা সরিয়ে নেওয়ার সময়টুকু পাচ্ছেন না বাসিন্দারা। পদ্মার ঘূর্ণিস্রোতে বিলীন হয়ে যাচ্ছে বিস্তীর্ণ জনপদ। একই অবস্থা শৈশবন ও কান্দাবাড়ি গ্রামের। অনেকে অবস্থান নিয়েছেন খোলা আকাশের নিচে। খালি জায়গাও যেন খুঁজে পাচ্ছেন না তারা। পদ্মা সেতুর ভাটিতে বাম তীর রক্ষায় 446 কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার। তাই চলমান বর্ষাটুকু কাটানোর জন্য দিন গুনছিলেন মানুষ। কিন্তু শেষ রক্ষা হলো না এই পরিবারগুলোর। যথাসময়ে প্রকল্প গ্রহণ না করায় ক্ষোভ গ্রামবাসীর। রাত্রে দেখলাম ভালো, সকাল উঠে দেখে গলমল দদি সব ওই তাই লেগেছে, গরু ঘর মনে সব লেগেছে। সরকার এই জায়গা বাদ ঠিক মতো পরিবহন করে তাহলে আমরা বাঁচতে পারুম। স্থায়ী প্রকল্পের কাজ শুষ্ক মৌসুমে শুরু হবে। তবে আপৎকালীন 3,90,00,000 টাকার বালুর বস্তা ফেলা হয়েছে। নদীর পানি তীব্র স্রোতে টঙ্গীবাড়ি উপজেলার দিঘির পাড়ে কয়েকটি জায়গায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। আপৎকালীন জরুরি কাজ বাস্তবায়ন করেছি। তো আমরা যে কাজগুলো করেছি সেগুলো ভালো আছে। এর বাইরে 2টি জায়গায় ভাঙন দেখা যায়। তো আমরা খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আগামী শুষ্ক মৌসুমে এখানে আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করব। পদ্মার ভয়াবহ এ ভাঙনে ঠিকানা হারানোর আতঙ্ক এখন চারিদিকে। 90 দশক থেকে পদ্মার এই অব্যাহত ভাঙনে টঙ্গীবাড়ি উপজেলার 18 গ্রাম এবং লৌহজং উপজেলা সদর সহ 40 গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। মুন্সিগঞ্জের কামারপাড়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সিরাজগঞ্জে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকোর স্মার্ট প্রিপেইড মিটার নিয়ে দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। তাদের অভিযোগ, স্মার্ট মিটার লাগানোর পর থেকে আগের চেয়ে 2 থেকে 4 গুণ বেশি টাকা গুনতে হচ্ছে। এছাড়া নতুন স্মার্ট মিটার রিচার্জে মিটার প্রতি ভাড়া এবং ডিমান্ড চার্জ বাবদ কেটে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। তবে অভিযোগ ভিত্তিহীন দাবি করে গ্রাহকরা ভুল বুঝে বিভিন্ন বিষয় অভিযোগ করছেন বলে জানান স্মার্ট প্রিপেইড মিটারের প্রকল্প পরিচালক। রিঙ্কু কুণ্ডর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। 2016 সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে সকল সম্পদ ও দায়িত্ব গ্রহণ করে নর্দার্ন ইলেকট্রিসিটি কোম্পানি নেসকো সিরাজগঞ্জে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিতরণ শুরু করে। শুরুতে অ্যানালগ ও প্রিপেড মিটারের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে বিল উত্তোলন করছিল কোম্পানিটি, কিন্তু সম্প্রতি স্মার্ট প্রিপেড মিটার প্রতিস্থাপন করে তারা। গ্রাহকদের অভিযোগ, স্মার্ট মিটার প্রতিস্থাপনের পর থেকে একই বিদ্যুৎ ব্যবহার করলেও আগের চেয়ে প্রায় 2 থেকে 4 গুণ টাকা বেশি বিল দিতে হচ্ছে। শুধু বাড়তি বিলই নয়, বাসাবাড়িতে বিদ্যুৎ বন্ধ থাকলেও টাকা কেটে নেওয়া হচ্ছে। আগের তো মিটারটা তো আমার কেনা ছিল, বর্তমানে আবার আমার সেই মিটারের ভাড়া দিতে হইতেছে। বুঝছেন, আমার বাণিজ্যিক লাইনে আমার প্রতি মাসে মিটার ভাড়া বাবদ 250 টাকা কাটতেছে। যে মিটার আমার 600 টাকা লাগতো, সেই মিটারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার 1000 টাকা 1100 টাকা মাঝে মধ্যে চলে যাচ্ছে। কাগজপত্র নিয়ে আমি অফিসে দেখাইলাম, দেখানোর পরে ওনারা দেখে বললো যে ঠিকই তো আছে, কিন্তু আমি তো দেখতেছি যে অনেক বেশি চলে যেতেছে।
আবার মিটার ভাড়া কতদিন দিতে হবে তাও তো কোনো হদিস পাইতেছি না। আমরা এর সুরাহা চাই এবং আশু ব্যবস্থা চাচ্ছি। নেসকোর অনিয়মের বিরুদ্ধে সিরাজগঞ্জ বিদ্যুৎ গ্রাহক সমিতি গণশুনানি সহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে। জেলা প্রশাসক আমাদেরকে বলেছিল যে 7 থেকে 10 দিনের মধ্যে ইঞ্জিনিয়ারকে ডেকে তারা এই বিষয়টা শুনবে এবং এই সমস্যা তারা দ্রুত সমাধান করবে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো সমাধান করেনি বলেই আমরা বিদ্যুৎ গ্রাহক সমিতি মনে করছি যে এখন আমাদের আন্দোলন দেওয়ার কর্মসূচি দেওয়ার সময় এসেছে। আর সকল অভিযোগ ভিত্তিহীন দাবি করে গ্রাহকরা ভুল বুঝে বিভিন্ন সময়ে অভিযোগ করছেন বলে জানান স্মার্ট প্রিপেড মিটারের প্রকল্প পরিচালক। বেশি টাকা কাটার কোনো সুযোগ নাই, এটা আসলে মানুষের ভুল ধারণা। যেটা বলতেছে স্পেসিফিক যদি কেউ বলে তাহলে আমরা আমাদের ওখানে যারা লোক আছে তারা ফিজিক্যালি যেয়ে তাকে দেখাই দিয়ে। সিরাজগঞ্জে নেসকোর আওতায় গ্রাহক প্রায় 60,000, এর মধ্যে 58,000 স্মার্ট প্রিপেড মিটার প্রতিস্থাপন করা হয়েছে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। হিলি স্থলবন্দর দিয়ে আজ থেকে কম শুল্কে চাল আমদানির কথা রয়েছে। সে খবর জানাতে এই মুহূর্তে স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, সরাসরি যাচ্ছে তার কাছে। শফিক। ধন্যবাদ কাজল। হিলি স্থল বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি দুটোই কিন্তু স্বাভাবিক রয়েছে। হিলি স্থল বন্দর দিয়ে কিন্তু আজকেই চাল আমদানি হবে এমনটা আমরা জেনেছি। আপনি জানেন যে চালের বাজার অস্থিরতা, চালের বাজারের দাম স্বাভাবিক রাখতে বর্তমান সরকার কিন্তু বহির্বিশ্ব থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় কিন্তু আপনি জানেন যে গত এই চলতি বছরের 10 জানুয়ারি হিলি স্থল বন্দর দিয়ে কিন্তু সরকার চাল আমদানি অনুমতি দিলে হিলি স্থল বন্দর দিয়ে সর্বশেষ 29 এপ্রিল পর্যন্ত চাল আমদানি হয়। সেক্ষেত্রে আমরা কাস্টমের তথ্য মতো জেনেছি যে এই বন্দর দিয়ে এখানে 172,000 মেট্রিক টন চাল, 1,72,000 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এখান থেকে সরকার রাজস্ব পেয়েছে 157 কোটি টাকা। তো বাজারে আবারও চালের বাজার কিন্তু অস্থির বাজারকে আবার স্বাভাবিক রাখতে সরকার কিন্তু চালের কম শুল্কে চাল আমদানির কিন্তু আবার সিদ্ধান্ত নেয় গত 12 তারিখে। তখন থেকে আমদানিকারকরা কিন্তু যে শর্ত বা সরকারের যে নিয়ম মাফিক আছে তারা কিন্তু আবেদন করে। ইতিমধ্যে কিন্তু আমরা জেনেছি ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে যে প্রায় 50,000 মেট্রিক টন তারা অনুমতি পেয়েছে। যে চালগুলি তারা অনেকেই এলসি করেছে, যে চালগুলি কিন্তু আমরা ব্যবসায়ীদের সূত্রে জানতে পেরেছি চালগুলি ভারতের অভ্যন্তরে পার্কিংয়ে তাদের পাইপলাইনে দাঁড়িয়ে আছে। তারা হয়তো বলছে যে আজকে চাল ঢুকবে এমনটা তারা নিশ্চিত আমাদের করেছে। তারা হয়তো বলছে চাল ঢুকলে চালের বাজারটা কিন্তু কমে আসবে। তো আর একটা তথ্য আমরা জানিয়ে রাখি যে সরকার কিন্তু চালের যে বাজার, চাল আমদানি কিন্তু এখনো হয়নি, তখন কিন্তু চালের বাজার আমরা দেখেছি 2 থেকে 3 টাকা চালের বাজার কিন্তু কমে এসেছে। তো ব্যবসায়ীরা অভিযোগ করছে যে চাল আমদানি হলো না, শুধুমাত্র চাল আমদানি খবরে যদি 2 থেকে 3 টাকা চালের বাজার যে কমে যায় তাহলে প্রশাসন কি করছে? ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রশাসন যদি মনিটরিং যদি করে, বাজার নিয়ন্ত্রণ করে, তাহলে হয়তো বা চালের আমদানি করতে হবে না, বাজার স্বাভাবিক থাকবে, এমনটা কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে জানিয়েছে। তা আমরা আজকে দেখেছি যে বিভিন্ন দূর দূরান্ত থেকে চাল নেওয়ার জন্য যে মুকাম থেকে পাইকাররা তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু হিলি স্থলবন্দর তারা চলে এসেছে। তার এখানে একটা বিষয় আমরা জানিয়ে রাখি, বাংলাদেশের যে স্থলবন্দরগুলি আছে, হিলি স্থলবন্দর কিন্তু একটা ব্যতিক্রমী স্থলবন্দর, যে স্থলবন্দরে তারা পণ্য আমদানি করতে পারে, পণ্য কেনাবেচা করতে পারে, এমন একটা অবস্থা কিন্তু হিলি পানামা পোর্ট বন্দর কর্তৃপক্ষ সে ধরনের কিন্তু একটা ব্যবস্থা করেছে যে তারা চাল বলেন ইতিমধ্যে হিলি স্থল বন্দর দিয়ে আপনার কাঁচামরিচ, পেঁয়াজ, সজনের ডাঁটা বিভিন্ন ধরনের কিন্তু পণ্য আমদানি হচ্ছে। সে পণ্যগুলি তারা হিলি স্থল বন্দরে তারা বিক্রি করছে, তারা লাভবান হচ্ছে এমনটা তারা জানিয়েছেন। তো হিলি স্থল বন্দর দিয়ে চাল এই মুহূর্তে ঢোকেনি, চাল আমদানি হবে। যদি চাল আমদানি হয়, চালের বাজার বা কী পরিমাণ আমদানি হয় আমরা হয়তো আপনাকে জানাতে পারবো। তো হিলি স্থল বন্দরে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ খবর। কাজল। দেখছেন এই সময় বাণিজ্য। করোনার কারণে দীর্ঘ বিরতির পর কর্মব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁও বিসিক শিল্পনগরীতে গড়ে ওঠা জুট মিলের শ্রমিকরা। পাটের সুতা ও বস্তা তৈরিতে কাজ করছেন 6 শতাধিক নারী পুরুষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। বকুল। ধন্যবাদ কাজল। আমরা এই মুহূর্তে আপনি জানেন যে দাঁড়িয়ে আছি যে বিসিক শিল্পনগরী এলাকা। এটি হলো গোল্ডেন ফাইবার ইন্ডাস্ট্রিজ রাজ্জাক গ্রুপের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমরা যেটি লক্ষ্য করছি যে আবার এই দীর্ঘ লকডাউনের পরে শ্রমিকদের যে কর্ম তা কিন্তু ফিরে পেয়েছে এবং শ্রমিকরা কিন্তু কাজে ফিরেছে। এই অবস্থাতে দৈনিক এই পাট কলটিতে কাজ করছে প্রতি শিফটে
6 শতাধিক শ্রমিকের মতো। আমরা কথা বলেছিলাম এখানকার শ্রমিকদের সাথে, তারা যে জিনিসটি বলছেন, তারা বলছেন যে দীর্ঘ সময় লকডাউনের কারণে কিন্তু তারা বাসায় বসেছিল, আবার নতুন করে যেহেতু কারখানাগুলো খোলা হয়েছে সে কারণে কিন্তু কাজের সন্ধান কিন্তু আবার পেয়েছে এবং তারা কাজে ফিরে এসেছে। তো এখানে এই পাটকলটি থেকে আমরা যেটি লক্ষ্য করছি যে সবচেয়ে বেশি পুরুষদের পাশাপাশি নারী শ্রমিকরা কাজ করছেন এবং তাদের সাথে আমি কথা বলেছিলাম। তারা বলছেন যে দৈনিক যে হাজিরা, সে হাজিরা কিন্তু 150 থেকে 220 টাকা পর্যন্ত তারা কিন্তু নিয়মিত পাচ্ছেন এবং এই পাটকলের যে উৎপাদন, সেই উৎপাদন দৈনিক হচ্ছে সুতা এবং হচ্ছে বস্তা। তো এই যে সুতা এবং বস্তা এই পাটকল থেকে উৎপাদন করার পর স্থানীয় যে চাহিদা, সেই চাহিদা পূরণ করে কিন্তু দেশের বিভিন্ন জেলায় প্রেরণ করছে। তবে মালিক পক্ষের সাথে আমরা কথা বলেছিলাম যে পাটকলের যে পরিচালক আছে তিনি যে বিষয়টি জানিয়েছেন, তারা বলছেন যে দীর্ঘ সময় এই পাটকল বন্ধ থাকার কারণে তারা যে ঋণ নিয়েছেন সেই ঋণের বোঝা কিন্তু তাদের কিন্তু মাথায় চাপিয়ে বসেছে। সে কারণে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন যে তাদেরকে যেন অন্তত ঋণ মকুব করা হয়, তাহলে এই যে কারখানাগুলো তাহলে সেভাবে কিন্তু চালাতে পারবে। তো এই অবস্থার মধ্য দিয়েই কিন্তু ঠাকুরগাঁয়ের যে বিসিক শিল্পনগরী এলাকা তা কিন্তু নিয়মিত এই কাজের যে পরিধি তাকে আমরা বিসিক শিল্পনগরী এলাকার যে কর্মকর্তারা আছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা যে জিনিসটি জানিয়েছেন যে সবচেয়ে এই শিল্পনগরীর সবচেয়ে বড় কারখানা হচ্ছে এই পাটকল। এই পাটকলে কিন্তু 5 থেকে 6 শতাধিক শ্রমিক নিয়মিত কাজ করছে। তো এই ছিল ঠাকুরগাঁয়ের আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। ঠাকুরগাঁয়ের জুট মিলে কর্মব্যস্ততার খবর জানাচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। উদ্বোধনের 7 বছর পরও পুরোপুরি চালু হয়নি বান্দরবানের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। 3.5 কোটি টাকা ব্যয় নির্মিত কেন্দ্রটিতে বছরের পর বছর স্টোররুমেই পড়ে আছে মূল্যবান যন্ত্রপাতি। 8 জন কর্মকর্তা কর্মচারী থাকার কথা থাকলেও আছেন মাত্র 2 জন। বান্দরবান থেকে জাকির হোসেনের তথ্য, ছবির রিপোর্ট। পাহাড় ধসের পূর্বাভাস, বৃষ্টিপাত কিংবা আর্দ্রতা সহ পার্বত্য অঞ্চলের তাৎক্ষণিক আবহাওয়ার খবর জানাতে পাহাড়ের পাদদেশে গড়ে তোলা হয় প্রথম শ্রেণীর পর্যবেক্ষণাগার। বান্দরবান শহর থেকে 6 কিলোমিটার দূরে মেঘলা এলাকায় প্রায় 4.5 একর জায়গার উপর নির্মাণ করা হয় এটি। 2014 সালে 3.5 কোটির বেশি টাকা ব্যয়ে নির্মিত আবহাওয়া পর্যবেক্ষণাগারটি শুধু উদ্বোধনেই সীমাবদ্ধ। দুর্যোগপূর্ণ মুহূর্তে স্থানীয়ভাবে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কোনো কার্যক্রম নেই। 8 জন কর্মকর্তা কর্মচারী থাকার কথা থাকলেও মাত্র 2 জন স্টাফ দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কাজ। জনবল না থাকায় পরিচর্যার অভাবে লতা পাতা আর আগাছায় ভরে গেছে চারপাশের পরিবেশ। অযত্নে পড়ে আছে যন্ত্রপাতি, যে কটি সচল আছে তাও জনবলের অভাবে ঠিকমতো ব্যবহার হচ্ছে না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সীমিত পরিসরে চালু হলেও পর্যাপ্ত সমতল ভূমির অভাবে স্থাপন করা সম্ভব হয়নি সব যন্ত্রপাতি। জনবল সংকট কাটিয়ে গেলে নতুন করে ভূমি অধিগ্রহণ হলে আমরা কিছু যন্ত্রপাতি স্থাপন করতে পারবো। আগাম পূর্বাভাস পেলে প্রস্তুতি নেওয়া সহজ হবে, কমবে ক্ষয়ক্ষতির পরিমাণও। সরকারের লক্ষ্য সফল হচ্ছে না বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। প্রাকৃতিক দুর্যোগের সময় যদি সঠিক আবহাওয়া বার্তাটা সঠিক সময়ে পাওয়া যায় তাহলে মানুষ সতর্ক হতে পারে, প্রশাসনও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। লোকবল ফিক্সড না করে একটি প্রকল্প বাস্তবায়ন সরকারের অপচয় ছাড়া অন্য কিছু না। বান্দরবান আবহাওয়া কেন্দ্রে বৃষ্টিপাত, তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, বায়ুচাপ, বায়ুর গতিবেগ পরিমাপের যন্ত্র রয়েছে। সময় সংবাদ, বান্দরবান। রাজধানী শেরেবাংলা নগরে নিউরো সায়েন্সেস হাসপাতাল পরিদর্শন শেষে এই মুহূর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সরাসরি যাচ্ছি সেখানে। কথা বলা হয়েছিল যে হয় জুনের শেষে আসবে কিংবা অগাস্টের শুরুতে আসবে, কিন্তু অগাস্ট এখন শেষের দিকে, তো আজকে থেকে টিকা আনার বিষয়টি এখন কোন পর্যায়ে আছে? আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে আমাদের সম্মতি আছে এরকম চুক্তি করে আমরা তাদেরকে জানিয়েছি, সেটার কোনো প্রত্যুত্তর আমরা এখনো পাইনি।
স্যার একটা বিষয় হচ্ছে যে এই যে প্রচুর মানুষ এখনো টিকার জন্য অপেক্ষা করছে, অনেকের 1 মাস লাগছে, 1.5 মাস লাগছে, এটার কারণটা কি স্যার জনশক্তির ঘাটতি নাকি স্যার টিকার স্বল্পতা? SMS আসছে না স্যার। স্যার একটু অ্যাড করি, কোনো কেন্দ্রে এখনো দেখা যাচ্ছে 35,000 40,000-এর একটা জট লেগে আছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের সক্ষমতার চেয়ে রেজিস্ট্রেশন বেশি হচ্ছে এই সমস্যাটা। আপনারা জানেন যে রেজিস্ট্রেশন করাটা তো ওপেন, এখন জনগণের আগ্রহ বেড়েছে, রেজিস্ট্রেশন বেড়েছে, সেজন্যে তো রেজিস্ট্রেশন তো আমরা বন্ধ করি নাই। আমরা পর্যায়ক্রমে টিকা দিতে থাকবো এবং তারা পাবেন। হয়তো এখন সাময়িক একটু জ্যাম লেগেছে, কিন্তু আমি আশা করছি যে এটা অতি দ্রুত শেষ হয়ে যাবে। ঠিক আছে, টিকার ব্যাপারে না, টিকার কেন্দ্র প্রয়োজনে আমরা বাড়বো। আমরা এখানে আসছি এই হাসপাতাল সম্পর্কে কিছু জানতে চাইতেন, তাই না? তাই টিকার প্রশ্ন তো সবসময় করা হয়। ঠিক আছে, এই হাসপাতাল বাংলাদেশের মধ্যে কেন বিশ্বের মধ্যে একটা সেরা হাসপাতাল আমি বলবো। আজকে আমরা যা দেখলাম এইখানে স্ট্রোকের যে ম্যানেজমেন্ট হয় পৃথিবীতে কোথায় হয় আমার এটা জানা নাই। এটা একদম নিশ্চিতভাবে বলা যায় এই হাসপাতালে যারা কাজ করছেন তারা অত্যন্ত। দেখছেন এই সময় বাণিজ্য। সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাদারীপুরের শিবচরে পুকুর ভরাট করে 23 কোটি 16 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে 100 শয্যার আধুনিক উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। তবে পুকুর ভরাটের পক্ষে সাফাই গেয়েছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, আর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য, শাহাদাত আকনের ছবিতে রিপোর্ট। ভূমি ব্যবহার নীতিমালা অনুযায়ী কোনো জলাশয় ভরাট করে উন্নয়নমূলক কর্মকাণ্ড না করার বিধিনিষেধ থাকলেও মাদারীপুরের শিবচরে তা মানা হচ্ছে না। সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুকুর ভরাট করে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ কার্যক্রম। তড়িঘড়ি করে 4টি ড্রেজার মেশিন দিয়ে পুকুরটি ভরাট করার প্রক্রিয়া সম্পন্ন করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পুকুরটি ভরাট করলেও কোনো পদক্ষেপ নেয়নি উপজেলা স্বাস্থ্য বিভাগ। আমাকে একটা বিল্ডিং তৈরি করে দিবে, সেই বিল্ডিংয়ে আমি স্বাস্থ্যসেবা কার্যক্রম চালাবো। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কিভাবে তৈরি করে দিবে সেটা তারা বলতে পারে। কাজের সাথে স্থানীয় প্রভাবশালীরা জড়িত থাকায় বিষয়টি নিয়ে মুখ খুলতে ভয় পান স্থানীয়রা। পুকুর ভরাটের ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন সচেতন নাগরিক সমাজ। অবশ্যই তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই বিষয়টি দৃষ্টিগোচর করে তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। তবে পুকুর ভরাটের পক্ষে সাফাই গাইল স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। হসপিটাল বিল্ডিং করবো, হসপিটাল বিল্ডিংয়ের যে অংশটা ইয়ার মধ্যে পড়েছে ওখানে পাইল ড্রাইভ করার স্বার্থে ওখানে ওই অংশটাকে ভরাট করেছে। বিষয়টি জানা নেই দাবি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। সিভিল সার্জন মহোদয়কে আমি ফোন করব, জানবো যে আসলে কি উদ্দেশ্যে পুকুরটা ভরাট হয়েছে। তার পরবর্তী সময়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। 1983 সালে প্রতিষ্ঠিত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের পুকুরটিতে প্রতি বছর মাছের পোনা অবমুক্ত করা হয় বলে জানায় উপজেলা প্রশাসন। সময় সংবাদ, মাদারী। দেখছেন এই সময় বাণিজ্য। আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে অন্তত $900 কোটি মজুদ আছে। এই অর্থ তালেবানের নাগালের বাইরে। যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অর্থ জব্দ করে রাখা হলেও কোনোভাবেই তা তালেবানদের হাতে তুলে দেওয়া হবে না। 36 কোটি 20 লাখ ডলারের বৈদেশিক মুদ্রা ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখার পাশাপাশি প্রেসিডেন্ট প্রাসাদে রাখা ছিল। এই অর্থগুলোই বর্তমানে তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিলেও দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে পারবে না তালেবান। যুক্তরাষ্ট্র দ্য আফগানিস্তান ব্যাংক বা ডিএবির নিয়ন্ত্রণ কোনোভাবেই তালেবানের হাতে দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। বাইডেন প্রশাসনের পক্ষ থেকে সংবাদ মাধ্যম বিবিসিকে বলা হয়েছে, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ এখন $900 কোটি, যেটার বেশিরভাগের নিয়ন্ত্রণ আমেরিকার হাতে। মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের ক্ষমতাচ্যুত হওয়ার 2 দশক পর ক্ষমতায় ফিরেছে গোষ্ঠীটি। বিস্ময়কর গতিতে তালেবান দেশটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, প্রস্তুতি নিচ্ছে সরকার গঠনেরও। তবে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের $1000 কোটি সম্পদের বেশিরভাগই তালেবানের নাগালের বাইরে থেকে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্য আফগানিস্তান ব্যাংকের ভল্টে বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও অন্যান্য সম্পদ আছে বলে ধারণা করা হচ্ছে। অনলাইনে পোস্ট করা সাম্প্রতিক আর্থিক বিবৃতিতে দেখা গেছে, ডিএবির মোট সম্পদের পরিমাণ প্রায় $1000 কোটি। এর মধ্যে $130 কোটি মূল্যের স্বর্ণ ও $36 কোটি 20 লাখ মূল্যের বৈদেশিক মুদ্রা মজুদ আছে।
ডিএবির জুনের বিবৃতিতে বলা হয় ব্যাংকের মালিকানায় $610 কোটি বিনিয়োগ ছিল। সর্বশেষ এ প্রতিবেদনে বিস্তারিত বিবরণ না দিলেও আগের প্রতিবেদন অনুযায়ী এ বিনিয়োগের বেশিরভাগই মার্কিন ট্রেজারি বন্ড ও বিলের আকারে ছিল। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা জানান, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রায় $950 কোটি সম্পদ স্থগিত রাখা হয়েছে। জুনে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল 2021 সালে ডিএবির আন্তর্জাতিক রিজার্ভ $950 কোটি অনুমান করেছিল। তবে $36 কোটি 10 লাখ মূল্যের ডিএবির বৈদেশিক মুদ্রা ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখার পাশাপাশি প্রেসিডেন্ট প্রাসাদে রাখা ছিল। এই অর্থগুলোই বর্তমানে তালেবানের নিয়ন্ত্রণে আছে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। দেখছেন এ সময় বাণিজ্য। মানুষের কাজে সহায়তার জন্য এবার রোবট আনছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। এই রোবট মানুষের দৈনন্দিন জীবনের সব কাজেই সহায়তা করতে পারবে। 2022 সালে এই রোবটটি বাজারে ছাড়ার কথা রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসেবে এবার রোবট আনছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। মানুষের মতো দেখতে এই রোবট ডিজাইন করা হয়েছে মানুষের দৈনন্দিন জীবনের সব কাজে সহায়তার জন্য। টেসলা বোট নামের এই রোবট আগামী বছরই নিয়ে আসবে টেসলা। বিপজ্জনক, বারবার করতে হয় আর বিরক্তিকর কাজগুলো যেন না করা লাগে, সেজন্য তৈরি করা হয়েছে এই রোবট। এই রোবটের কারণে ভবিষ্যতে কাজ না করা নিতান্তই ইচ্ছার বিষয় হয়ে দাঁড়াবে। বাজারে আপনার পরিবর্তে রোবটকে পাঠাতে পারবেন। টেসলা প্রতিষ্ঠাতা ইলন মাস্ক জানান, ভবিষ্যতে কাজ করবেন কিনা সেটা আপনার ইচ্ছার উপর নির্ভর করবে। তিনি দাবি করেন টেসলার বিশ্বের সবচেয়ে বড় রোবটিক কোম্পানি। তিনি বলেন, আমাদের গাড়িগুলো চাকার উপর রোবটের মতোই। টেসলার রোবটের নাম দেওয়া হয়েছে ডোজো। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক জানান, টেসলা এখন গাড়ি নিয়ে কাজ করছে ঠিকই, কিন্তু টেসলা স্বয়ংক্রিয় গাড়ি তৈরি করছে যেখানে স্বয়ংক্রিয় কম্পিউটার আছে। রোবটের অবস্থাও সেরকম। ডোজো জানে কিভাবে পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হবে। মানুষের আদলেই তৈরি এ রোবট। এতে ভালো সেন্সর আর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এমন একটি প্রোটোটাইপ 2022 সালেই বাজারে আসবে। এই রোবট মানুষের বন্ধু হবে। মানুষের আর বিপজ্জনক কাজ করার প্রয়োজন পড়বে না। এই রোবটের উচ্চতা 5 থেকে 8 ফুট। এটিতে একটি স্ক্রিন থাকবে, মাথায় গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। এতে অটো পাইলট সিস্টেম থাকবে, 8টি ক্যামেরা থাকবে। এটি একটি স্বয়ংক্রিয় কম্পিউটারের মতোই কাজ করবে। স্বয়ংক্রিয় গাড়িতে যে যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে এখানেও সেগুলোই ব্যবহার করা হবে। এই রোবটকে আপনি যেই কাজ করার কথা বলবেন সেই কাজই করবে। বাজারে যেতে বললে যাবে, গাড়ি মেরামত করতে বললে করবে। তাই ভবিষ্যতে কারো কাজ করতে ইচ্ছা না করলে রোবটকে দিয়েই কাজ করাতে পারবেন। এই রোবট 45 পাউন্ড ওজন নিতে পারবে। 150 পাউন্ড ওজনের পণ্য সরাতে পারবে। ঘন্টায় 5 মাইল দৌড়াতে পারবে। মানুষের সব কাজ করতে পারবে এই রোবট। প্রোটোটাইপ রোবটিক পণ্য তৈরিতে টেসলার কোনো জুড়ি নেই। মাস্কের বিশেষত্ব, তিনি কল্পনায় বিক্রি করেন, বাস্তবে তা রূপ দেওয়ার আগেই। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। নাসার নভোচারীদের চাঁদে পৌঁছে দেয়া নিয়ে রীতিমতো যুদ্ধ লাগিয়ে দিয়েছেন বিশ্বের শীর্ষ 2 কোটিপতি জেফ বেজোস আর ইলন মাস্ক। ব্লু অরিজিন আর স্পেস এক্স এই 2 মহাকাশ গবেষণা সংস্থার চাঁদে যাওয়ার মহাকাশযান থাকলেও নাসা চুক্তি করেছে ইলন মাস্কের সাথে। ব্লু অরিজিনকে সুযোগ না দেয় বেশ চটেছেন জেফ বেজোস। চাঁদে যাওয়া নিয়ে মনোমালিন্য চলছে বিশ্বের 2 শীর্ষ কোটিপতি জেফ বেজোস আর ইলন মাস্কের। চাঁদের নভোচারীদের নিয়ে আবারও পৃথিবীতে ফিরিয়ে আনতে নাসা নির্ভর করছে তাদের 2 প্রতিষ্ঠান ব্লু অরিজিন আর স্পেস এক্সের ওপর। কিন্তু নাসার কাছে এত টাকা নেই যে 2 প্রতিষ্ঠানের সঙ্গেই চুক্তি করবে। ইলন মাস্কের স্পেস এক্সকেই বেশি পছন্দ নাসার। এতেই খেপেছেন জেফ বেজোস। কেন ব্লু অরিজিনকে নাসা অর্থায়ন করলো না, এ নিয়ে জেফ বেজোসের ক্ষোভের শেষ নেই। চাঁদে মানুষ পৌঁছে দিতে অত্যাধুনিক লুনার ল্যান্ডার তৈরি করছে ব্লু অরিজিন আর স্পেস এক্স। 2টি কোম্পানি নাসাকে চাঁদে নভোচারীদের পৌঁছে দেওয়ার ভিন্ন ভিন্ন প্রস্তাব দিয়েছে। মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্সের পরিকল্পনা, নিজেদের তৈরি স্টারশিপ ব্যবহার করে নভোচারীদের নিয়ে যাওয়া হবে চাঁদে। এর মধ্যে আছে একটি রকেট আর একটি স্পেসক্রাফট। এই যানটি এখনও তৈরি হচ্ছে। ভবিষ্যতে এই যানে করেই মঙ্গলে যাবেন ইলন মাস্ক। আরেক মহাকাশ গবেষণা সংস্থা ব্লু অরিজিনের পরিকল্পনা ভিন্ন। 20 শতকে নাসার অ্যাপোলো মিশনের মতো করেই লুনার ল্যান্ডিংয়ের পরিকল্পনা করেছেন বেজোস। নাসা এই প্রকল্পের জন্য $200 কোটি চাইলেও কংগ্রেসের পক্ষ থেকে দেয়া হয়নি। তাই চাঁদের নভোচারীদের নিতে নাসা চুক্তি করেছে স্পেস এক্সের সঙ্গে। এরপর থেকেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে ব্লু অরিজিন।
আর্টেমিস প্রোগ্রামের আওতায় নাসা 2024 সালে চাঁদে 2 জন নভোচারী পাঠাতে চায়। এপ্রিলে নাসা স্পেস এক্স, ব্লু অরিজিন আর ডাইনেটিক্সকে 3টি চুক্তি হস্তান্তর করে, কিন্তু সবশেষ চুক্তির জন্য নাসা 2টি প্রতিষ্ঠানকে বেছে নেওয়ার পরিকল্পনা করে। কিন্তু আগুনে পানি ঢেলে দেয় কংগ্রেস। যেখানে $300 কোটি চাওয়া হয়েছে সেখানে দেয়া হয় $100 কোটিরও কম। যখনই নিলাম শুরু হয়, ডাইনেটিক্স দাবি করে $900 কোটি, ব্লু অরিজিন দাবি করে $600 কোটি, কিন্তু ইলন মাস্ক দাবি করেন $300 কোটি। এরপরই লুনার ল্যান্ডিং প্রোগ্রামের জন্য নাসা বেছে নেয় স্পেস এক্সকে। এরপরই যুদ্ধ শুরু করেন ব্লু অরিজিনের মালিক বেজোস। নাসার বিরুদ্ধে নানা অভিযোগ আনতে থাকেন, কিন্তু নাসা জানায় স্পেস এক্সের প্রস্তাব শুধু ব্যয় কম, এজন্য তারা বেছে নেয়নি। এ প্রকল্পের প্রযুক্তি আর পরিকল্পনা অনেক বেশি আধুনিক আর বিশ্বাসযোগ্য। এরপর বেজোস নাসাকে আবারও $200 কোটি প্রস্তাব দেয়, নাসা সেটাও ফিরিয়ে দেয়। এরপর রেগে গিয়ে নাসার বিরুদ্ধে মামলাই করে দেন বেজোস। এতে ক্ষেপে গিয়ে ইলন মাস্ক বলেন, লবিং আর আইনজীবীরা যদি বেজোসকে মহাকাশে নিতে পারেন তাহলে তিনি প্লুটোতেও যেতে পারবেন। আগামী 12 অক্টোবরের মধ্যে নাসাকে মামলার জবাব দিতে হবে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। করোনায় দীর্ঘ বিরতির পর পাসপোর্ট অফিসে উপচে পড়া ভিড়, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না সেবা। জটিলতা কেটেছে এমআরপি কার্যক্রমে। আটকা পড়া প্রবাসীদের সুবিধায় বিভিন্ন দেশের বিমানবন্দরে করোনা র্যাপিড টেস্টের ব্যবস্থা। বাংলাদেশেও চালুর দাবি সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের। পদ্মার ভয়াবহ ভাঙনে মুন্সিগঞ্জে টঙ্গীবাড়িতে বিলীন হচ্ছে একের পর এক গ্রাম। বসত ভিটা হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন। বালুর বস্তা ফেলে ঠেকানোর চেষ্টা। এই ছিল এ সময় বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়।